আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এন্ড আমাদের আজকে থেকে প্রিমিয়াম কোর্সের ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। সো যারা এখন এনরোল করো নাই তারা এনরোল করে ফেলিও। আজকে আমাদের টপিকস হচ্ছে ফিজিক্সের কুলম্বস ল। ওকে, আজকে থেকে আমরা ফাইনালের পড়াশোনা শুরু করে দিব। এন্ড ইনশাল্লাহ আমরা ফাইনালে একটা ভালো মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো। তো চলো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক কুলম্বস ল, এটা নিয়ে একটু পড়াশোনা করি। ওকে, তো কুলম্বস লতে যাওয়ার আগে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর। ওকে, আমরা ভেক্টর নিয়ে ছোট্ট 2 থেকে 4 লাইন পড়াশোনা করব, এরপর হচ্ছে আমরা কুলম্বস লতে চলে যাব। ঠিক আছে? তো আমরা ইন্টার লাইফে দেখে আসছি যে আমাদের যদি দুটা ভেক্টর দেওয়া থাকে, লেটস সে যে আমাদের একটা ভেক্টর হচ্ছে পি এবং আমাদের আরেকটা ভেক্টর হচ্ছে কিউ। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, লেটস সে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে আমরা জানি দুইটা ভেক্টরের একটা লব্ধি পাবো আমরা, রাইট? সেই লব্ধিটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ওকে, এখন আমরা ধরে নিলাম যে এই লব্ধিটা আমাদের পি যে ভেক্টর আছে সেই পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই পি ভেক্টর যে ফোর্সে টানতেছে এবং এই কিউ ভেক্টর যেদিকে টানতেছে তাদের মাঝ বরাবর আমাদের হচ্ছে একটা লব্ধির দিক পাবো, রাইট? সো আমরা ধরে নিছি সেই লব্ধির দিকটা হচ্ছে আর, এবং আমরা কি ধরে নিছি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং আমাদের এই লব্ধি ভেক্টরটা আমাদের পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। ওকে, সো এখান থেকে যদি আমরা রেজিস্ট্যান্স মানে আমাদের যে লব্ধি আছে সেই লব্ধি যদি আমরা বের করতে যাই, তাহলে লব্ধির সূত্র আমাদের কি ছিল? যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস, সরি, 2pq cos আলফা, রাইট? এটা আমরা দেখে আসছিলাম ছোটবেলায়, এটা একটা প্রুফও আমরা পড়ে আসছি, রাইট? সো এই প্রুফটা আপাতত লাগতেছে না। আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে লব্ধি লাগবে এবং লব্ধির দিকটা লাগবে। সো লব্ধির দিক বের করার জন্য আমরা যা করতাম যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কি ছিল? যে যার সাথে থিটা ডিগ্রি কোণটা থাকে সে নিচে একা থাকে, রাইট? সো যার সাথে থিটা সে নিচে একা, প্লাস বাকি যেটা আছে সেটা কিউ, নিচে হচ্ছে কজ আলফা, সরি কজ আলফা, এবং উপরে হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যে যে লব্ধির দিকটা বের করার জন্য আমরা কি করতেছি? যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স যার সাথে থিটা সে নিচে একা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা। ওকে, এটা ছিল আমাদের লব্ধির দিক। ঠিক আছে? সো এরপরে আমরা, আমাদেরকে যদি একটা লব্ধি দিয়ে দেয়, যে আমাদেরকে বলে দিছে যে ভাইয়া এটা হচ্ছে একটা লব্ধি, তাহলে এখান থেকে আমরা এটার উপাংশ বের করতে পারবো, রাইট? সো এই উপাংশ বের করার জন্য আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ওকে, সো এদের মাঝখানের মধ্যবর্তী কোণটা যদি দেওয়া থাকে থিটা, তাহলে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু আর কস থিটা, যার সাথে থিটা থাকে মানে যার সাথে কোণ করছে তার সাথে কস, এবং আমাদের যে কিউ পাবো সেই কিউটা হবে আর সাইন থিটা। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি খুবই বেসিক কথাবার্তা। ওকে, এখন যদি আমরা যাই, লেটস সে আমাদেরকে বলে দিছে, ওকে, যে আমার একটা ভেক্টর আছে ভাইয়া, এটা হচ্ছে আমার পি ভেক্টর। ওকে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ওকে, তো পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা পরস্পর লেসে 60 ডিগ্রি কোণে আছে। ওকে, এখন আমরা কি করব? আমাদেরকে বলছে যে এর লব্ধি কত, এর লব্ধি কত এবং কোন দিকে আছে। ওকে, কোন দিকে? তো আমরা কি জানি? আমরা জানি যে লব্ধি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq cos আলফা, রাইট? এটার একটা রুট ওভার। তো এখন ধরে নিলাম আমার পি এর ভ্যালু হচ্ছে 5, কিউ এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তাইলে আমরা এখান থেকে কি পাবো? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি, রাইট? তো এখন আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু কি আসবে? আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাবো রুট ওভার 25 প্লাস 25 প্লাস 5 5 25 50 cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। দ্যাটস মিন এখান থেকে আমরা 25 পাবো, অর্থাৎ রুট ওভার 75। এটা হচ্ছে আমাদের লব দিক। এখন যদি আমরা দিক নির্ণয় করতে যাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের যে লব্ধি, তাহলে আমাদের লব্ধিটা কি হবে? আর, রাইট? সো এটা হচ্ছে আমাদের লব্ধি আর। সো আমরা ধরে নিলাম যে আমরা পি এর সাথে কোণ বের করব। তাহলে আমাদের থিটা থিটা সমান সমান আমাদের কি হবে? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স যার সাথে থিটা সেই নিচে একা, দ্যাটস মিন পি প্লাস কিউ সাইন আলফা, আর এখানে হবে কিউ কজ আলফা, রাইট? সো এখন আমরা যদি ভ্যালু বসাই তাহলে হচ্ছে tan ইনভার্স কিউ এর ভ্যালু হচ্ছে 5 সাইন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ওকে? এবং আমাদের পি এর ভ্যালু 5 প্লাস 5 cos 60 ডিগ্রি, ওকে? তো এখন সাইন 60 এর ভ্যালু কত? √3/2, রাইট? তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স কত আসবে? 5 ইন্টু √3/2 5 প্লাস 5/2, ওকে? এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু আসবে tan ইনভার্স 5 sin 60 ডিভাইডেড বাই 5 প্লাস 5 cos 60, তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের লব্ধি পি এর সাথে 30 ডিগ্রিতে আছে, ওকে? সো এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তো এখন এইখানে সমস্যা হচ্ছে উপাংশ নিয়ম বা হচ্ছে ভেক্টরের যে একদম বেসিক নিয়ম, এই বেসিক নিয়ম দিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করব। কখন প্রবলেম ফেস করব? যখন আমাদের কাছে তিনটা ভেক্টর দেওয়া থাকবে। লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে সি ভেক্টর। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে প্রথমে দুইটা ভেক্টর নিয়ে কাজ করতে হবে। সো এ আর বি নিয়ে কাজ করলে আমাদের লব্ধিটা ঠিক এই বরাবর কিছু একটা আসবে, রাইট? তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লব্ধি এ বি এর জন্য, ওকে? অবশ্যই এখানে একটা থিটা আলফা 1 দেওয়া থাকবে এবং এই দুটার মাঝখানে একটা আলফা 2 দেওয়া থাকবে, ওকে? তো এখন দেখো যে আমাদের দুইটা ভেক্টর নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম লব্ধি কি আসবে? আর এ বি আসবে, ওকে? তাহলে আমরা দেখতেছি যে আমাদের প্রথমে আসবে হচ্ছে আর এ বি। এটা সমান কি হবে? √a² প্লাস b² প্লাস 2ab cos আলফা 1, ওকে? এরপরে আমাদের মেইন ভেক্টরটা কোনটা হয়ে যাবে? আমাদের মেইন ভেক্টর হবে এইটা একটা ভেক্টর, ওকে? সো আমরা একটু মোটা করে দেই। এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আসবে আর এ বি, ঠিক আছে? এবং এখান থেকে আমরা হচ্ছে থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে থিটা, লেটস সে আমরা হচ্ছে বি এর সাথে থিটাটা বের করব, ওকে? তাহলে এটা যদি আমাদের থিটা 1 হয়, তাহলে আমরা লিখবো যার সাথে থিটা সে নিচে একা, দ্যাটস মিন বি প্লাস এ cos আলফা 1 আর উপরে থাকবে এ সাইন আলফা 1, ওকে?
এরপরে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের দুইটা ভেক্টর হয়ে গেছে, রাইট? একটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, যেটা হচ্ছে আমাদের আর এ বি, আর একটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, যেটা হচ্ছে আমাদের সি ভেক্টর। ওকে, এখন আমরা জানি যে আমাদের এই কোণটা দেওয়া আছে আলফা 2, আর এই থিটার ভ্যালুটা হচ্ছে আমাদের আরেকটা কোণ। সো আমাদের টোটাল কোণ কত হবে? টোটাল কোণ হবে, টোটাল অ্যাঙ্গেল, কত হবে? আলফা 2 প্লাস থিটা, রাইট? এরপরে আবার এই দুটার মাঝখানে আমাদের লব্ধি বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার আর অফ এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু আর অফ এ বি ইন্টু সি ইন্টু কস আলফা 2 প্লাস থিটা 1। ওকে, এরপরে সেখান থেকে আমরা থিটা বের করতে পারবো। থিটা বের করলে আবার কি হবে? ট্যান ইনভার্স, যদি আমরা থিটাটা লেটসে ধরে নিলাম হচ্ছে, সো ধরে নিলাম আমাদের লব্ধিটা হচ্ছে এই বরাবর আসবে। ওকে, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এর সাথে থিটা আর এ বির সাথে। তাহলে যার সাথে থিটা সে নিচে একা, দ্যাটস মিন হচ্ছে আর এ বি প্লাস সি সাইন আলফা 2 প্লাস থিটা 1 ডিভাইডেড বাই সি কস আলফা 2 প্লাস থিটা 2। আমি জানি তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে তোমাদের যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে দুইটা 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 করে ভেক্টর নিয়ে কাজ করে তারপরে সেটাকে হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। ওকে, সো লেটস সে মানে আমরা এটাকে ইন্টারে বইয়ে কিভাবে পড়ছিলাম? ইন্টারে বইয়ে ঠিক এইভাবে পড়ছিলাম যে জিনিসটাকে সহজ করে যদি বুঝাই, যে আমার কাছে বেশ কিছু ভেক্টর আছে। ওকে, তাহলে আমাদের লব্ধি ভেক্টর বের করতে কিভাবে করব? লেটস সে এটা আমার হচ্ছে এ ভেক্টর, এরপরে এদিক দিয়ে আছে আমাদের হচ্ছে বি ভেক্টর, লেটস সে এদিক দিয়ে আছে আমাদের সি ভেক্টর, ওকে, লেটস সে এদিক দিয়ে আছে আমাদের ডি ভেক্টর। তাহলে আমরা লব্ধি কিভাবে বের করব? প্রথমে এ বি কে বসায় ফেলতে হবে। কিভাবে বসাবো? একটার পিছনে একটার স্টার্টিং পয়েন্ট, আরেকটা স্টার্টিং পয়েন্ট সেম জায়গা থেকে শুরু করতে হবে, রাইট? তাহলে আমরা একটা স্টার্টিং পয়েন্ট এমন, আরেকটা স্টার্টিং পয়েন্ট এমন। ওকে, তাহলে তাইলে তাদের একটা লব্ধি পাবো। তো এই লব্ধির স্টার্টিং পয়েন্ট থেকে আরেকটা লব্ধির যে দিক আছে সেই দিকটা আমরা বসাবো। এরপরে সেখান থেকে আমরা আরেকটা লব্ধি পাবো, ধরলাম এটা হচ্ছে আমাদের লব্ধি 1। তাহলে এইখান থেকে এইটা আর এইটার মাঝখানে আমরা আরেকটা লব্ধি পাবো, সেটা হচ্ছে আর 2। এরপরে আমরা এখান থেকে আরেকটা বসাবো, এরপরে এখান থেকে আরেকটা লব্ধি পাবো, যেটা হচ্ছে আর 3। সো এই আর 3 হচ্ছে আমাদের ফাইনাল লব্ধি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে একটু পেইনফুল। তো এই পেইন জিনিসটাকে কমানোর জন্য আমাদের যে লামি মামা আছে, সো লামি হচ্ছে একটা নতুন থিওরাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে যতগুলা এক্স কম্পোনেন্ট আছে সেগুলোর সাথে কজ যোগ করো, এবং যতগুলো ওয়াই কম্পোনেন্টস আছে সেগুলোর সাথে সাইন যোগ করো, এবং সব কোণ এক্স এর পজিটিভ দিক থেকে কাউন্ট করো। তাহলেই তুমি হচ্ছে একদম ইজিলি ফাস্টেস্ট ওয়েতে সবকিছু করে ফেলতে পারবা। ওকে, সো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে কম্পোনেন্ট থিওরাম। ওকে, সো কম্পোনেন্টস মানে কি? উপাংশ। তো আমরা উপরে দেখে আসছি যে কম্পোনেন্টস কিভাবে বের করতে হয়। ওকে, সো এখন দেখো আমার কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে। আমাদের আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা অনেক বড় করতে হয়েছে। ওকে, এখন আমরা প্রবলেমটাকে সলভ করে ফেলবো খুবই ইজিলি। দেখো, ধরে নিলাম এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এক্স এর পজিটিভ দিক কোনটা? এক্স এর পজিটিভ দিক হচ্ছে এটা। ওকে, এখন আমাকে যেটা দেওয়া থাকবে, আমাকে দেওয়া থাকবে এই থিটা 1, আমাকে দেওয়া থাকবে এই থিটা 2, আমাকে দেওয়া থাকবে এই থিটা 3। ওকে, আমাকে এটাও দেওয়া থাকতে পারে, অথবা আমাকে দেওয়া থাকতে পারে যে এইটা থিটা 1, এইটা থিটা 2, আর এইটা থিটা 3। ওকে, তাহলে এখন দেখো আমরা কি করব? আমরা দেখব যে যতগুলা এক্স কম্পোনেন্টস আছে সেগুলোর সাথে যোগ করো কি? কজ।
ওকে, সো আমরা জানি এই ভেক্টরটাকে যদি আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করি তাহলে আমরা পাবো একটা এই দিক বরাবর, একটা পাবো এই বরাবর, ওকে, একটা পাবো এই বরাবর, ওকে। এবং বি কে যদি আমরা ভাগ করি, বি কে ভাগ করলে কিভাবে পাবো? একটা পাবো এই বরাবর, ওকে, একটা পাবো, সরি, বি কে ভাগ করলে একটা পাবো এই বরাবর, একটা পাবো এই বরাবর, ওকে। সি কে যদি আমরা ভাগ করি তাহলে একটা পাবো এই বরাবর, একটা পাবো এই বরাবর। তাইলে দেখো আমরা এ কে ভাগ করি ফার্স্টে, আমরা যদি এ কে ভাগ করি তাহলে আমরা কি কি পাবো? এদিক বরাবর পাবো এক্স কম্পোনেন্টস, এদিক দিয়ে পাবো ওয়াই কম্পোনেন্টস। তো এটা হচ্ছে আমাদের এ, রাইট? সো এই কম্পোনেন্টটা কি হবে? এ কস থিটা ওয়ান, ওকে। আর ওয়াই অক্ষের দিকে পাবো এ সাইন থিটা ওয়ান, রাইট? এখন আমরা যদি বি কে ভাগ করি তাহলে জিনিসটা কেমন হবে? যে আমাদের বি এর দিকটা আছে এই দিকে, ওকে। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই দিক বরাবর পাবো এক্স কম্পোনেন্ট, কারণ এটা এক্স এর দিকে আছে, এই দিক বরাবর পাবো আমরা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। তাহলে এটা হবে আমাদের কি? বি সাইন থিটা টু, আর এই দিক বরাবর আমরা পাবো বি কস থিটা টু, ওকে। ওকে, থিটা টুটা আমরা হচ্ছে এটা ধরে নিই, এটা হচ্ছে আমাদের থিটা টু, ওকে। এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু, আর এইটা হচ্ছে আমাদের থিটা থ্রি, ধরে নাও। এরপরে সি কে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? যে আমাদের সি এর দিকটা আছে এই বরাবর, তাহলে আমরা একটা কম্পোনেন্টস পাবো এই দিকে, একটা কম্পোনেন্টস পাবো এই দিকে, ওকে। সো এই দিক বরাবর আমরা কি পাবো? এদিক বরাবর পাবো সি কস থিটা থ্রি, আর এই দিক বরাবর পাবো সি সাইন থিটা থ্রি, ওকে। তাহলে আমরা তিনটা কম্পোনেন্টসকে ভাগ করে নিছি। এখন আমরা কি করব? সবগুলাকে যোগ করে দেব। তাইলে আমি পাবো যে এ ইজ ইকুয়াল টু, ওকে, এটাকে আমরা লিখি এফ অফ এক্স, মানে হচ্ছে এক্স এর দিকে যে কম্পোনেন্টস গুলো আছে, এক্স এর দিকের কম্পোনেন্টস গুলা কি পাবো? আমরা পাবো এ কস থিটা ওয়ান, রাইট? কারণ আমাদের যে এর ভ্যালুটা দেখো, থিটা এর জন্য আমাদের এক্স এর ভ্যালুটা কত? কস থিটা ওয়ান। বি এর জন্য কি হবে? বি কস থিটা টু। কিন্তু দেখো পজিটিভ দিকে থেকে কন্টিনিউ কাউন্ট করতে বলছে, তাহলে এটা যদি পজিটিভ দিক হয়, এটা তার ঠিক 180 ডিগ্রি নেগেটিভ না? তাহলে আমরা লিখবো মাইনাস বি কস থিটা টু, ওকে। আবার দেখো সি এর বেলাও এটা হচ্ছে নেগেটিভ দিকে আছে, নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস সি কস থিটা পি, ওকে। আর আমরা যদি ওয়াই কম্পোনেন্টস বের করতে যাই তাহলে এফ অফ ওয়াই কি হবে? এ সাইন থিটা ওয়ান, ওকে, এ সাইন থিটা ওয়ান ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে। বি এর বেলায় কি হবে? ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে, দ্যাটস মিন হচ্ছে প্লাস বি সাইন থিটা টু, এবং সি এর বেলায় কি? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, দ্যাটস মিন মাইনাস সি সাইন থিটা থ্রি, ওকে। তাহলে দেখো আমাদের জিনিসপত্রগুলো অনেক ইজি হয়ে গেছে, ওকে। অনেক ইজি হওয়ার কারণে এখন কি হচ্ছে? আমরা যদি লব্ধি বের করতে যাই তাহলে লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি। এবং আমাদের কোণ কত হবে? আমাদের কোণ হবে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 লাইনে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে, ওকে। এখন জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করি। ধরলাম এখন যদি আমরা ম্যাথটাকে একটু ক্লিয়ার করে দেখি, এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কম্পোনেন্টস গুলো আলাদা করে লিখছি। এখন আমরা কি জানি? দেখো যে এটা হচ্ছে থিটা ওয়ান, রাইট? তাহলে এই দিক বরাবর আমি কি পাবো? এ কস থিটা ওয়ান, রাইট? এটা এ, এটা বি, এটা সি। তাহলে এদিক বরাবর কি পাবো? এ কস থিটা ওয়ান। এদিক বরাবর কি পাবো? এ সাইন থিটা ওয়ান, ওকে। বি এর ক্ষেত্রে এই দিক বরাবর পাবো বি সাইন থিটা টু, ধরে নিছি এটা আমাদের থিটা টু, ওকে।
আর এদিক বরাবর কি পাবো, বি কজ থিটা 2, রাইট? এরপরে আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের থিটা 3, ওকে, এটা হচ্ছে আমাদের থিটা 3। তাহলে এই বরাবর আমরা পাবো, এটা হচ্ছে কজের দিকে আছে, তাহলে হচ্ছে সি কজ থিটা 3। আর এদিক বরাবর আমরা কি পাবো, সি সাইন থিটা 3, ওকে। এখন আমরা সবগুলাকে যোগ করে দেব, যে দেখো এইদিকে দুইটা সাইন যোগ অবস্থায় আছে, দুইটা একই দিকে যাচ্ছে এবং এটা তার বিপরীত দিকে যাচ্ছে, তাইলে এটা মাইনাস হয়ে যাবে। এইদিকে একটা পজিটিভ দিকে যাচ্ছে এবং বাকি দুইটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে এই দুইটা বিয়োগ হয়ে যাবে, ওকে। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ কজ থিটা 1 মাইনাস বি কজ থিটা 2 মাইনাস সি কজ থিটা 3। আর এফ অফ ওয়াই সম্বন্ধে আমরা কি লিখতে পারি, এ সাইন থিটা 1 প্লাস বি সাইন থিটা 1 মাইনাস সি সাইন থিটা, ওকে। এরপর আমাদের লব্ধি সমান কি হবে, লব্ধি সমান হবে রুট ওভার এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার। আর থিটা সমান কি হবে, লব্ধ দিক কি হবে, tan ইনভার্স এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স। তাহলে লামি জিনিসটাকে এসে অনেক ইজিয়ার করে দিছে, রাইট? তো চলো, এই হচ্ছে মোটামুটি আমাদের ভেক্টর নিয়ে কথাবার্তা, ওকে। এরপরে ত্রিভুজ নিয়ে একটু কথা আছে, ওকে। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ওকে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের সবগুলা কোণ কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে। ধরে নিলাম, এবং আমরা কি জানি প্রত্যেকটা বাহু সমান হয়, রাইট? তো এইটাকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এটা হবে a ডিভাইডেড বাই 2, এটাকেও যদি মাঝখান দিয়ে ভাগ করি তাহলে a ডিভাইডেড বাই 2। এবং আমাদের যে হাইট আছে, এই হাইটটা কি হবে, হাইট সমান আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্র যদি আমরা ফেলি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে ফাইন। তো এইটা হচ্ছে আমাদের a বাই 2, এটা হচ্ছে আমাদের a। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি প্লাস লম্বর স্কোয়ার, রাইট? এটা আমরা জানি। তাহলে এখন আমাদের অতিভুজ সমান কি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি কত, এ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস ধরে নিছি হাইটের হচ্ছে হাইট স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের কত আসবে, 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের হাইট, ওকে। এগুলো কেন পড়াচ্ছি একটু পরে বুঝবো আসলে, মানে জিনিসগুলো খুবই সিম্পল এবং আমি তোমাদেরকে খুব সিম্পলি চিন্তা করা শিখাচ্ছি। সো এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, ওকে, সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এ, এটাও এ, এটা হচ্ছে এই পুরোটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2। সেম ভাবে এটার হাইট সমান কি হবে, হাইট সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, ওকে, পিথাগোরাসের সূত্র। এখন আসবো আমাদের মেইন পড়াশোনায়। তো আমাদের ফাইনালে সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ওকে, ইলেকট্রিক জিনিসপাতি নিয়ে কথাবার্তা। সো ইলেকট্রিকের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনজারভেশন থিওরাম, অর্থাৎ সংরক্ষণশীলতার সূত্র, ওকে। কনজারভেশন মানে কি, সংরক্ষণশীলতা, ওকে, সংরক্ষণশীলতার সূত্র। তাইলে কনজারভেশন থিওরামে বলছে কি, যে দেখো a conservation theorem or law in physics state that a specific measurable property of an isolated system remains constant over time even as the system changes। অর্থাৎ বলছে পদার্থবিজ্ঞানের একটা সংরক্ষণ উপপাদ্য বা আইন বলে যে একটা বিচ্ছিন্ন সিস্টেম, অর্থাৎ যে সিস্টেম থেকে আমার কোনো কিছু বাইরে চলে যাচ্ছে না, একদম ফিক্স থাকতেছে, সেই সিস্টেমের জন্য এবং পরিমাপযোগ্য যে পদার্থগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলোর বৈশিষ্ট্য
সময়ের সাথে স্থির থাকে, এমনকি সিস্টেমটা পরিবর্তন হয়ে গেলেও এগুলো সবসময় স্থির থাকে। লেটস সে যে আমার কাছে একটা বল আছে, যেই বলের মধ্যে আমার কোনো আধান এখন নাই, কিউ ইজ ইকুয়াল টু 0, এবং আমার কাছে একটা স্টিক আছে, যে স্টিকটার মধ্যে 4টা ইলেকট্রন আছে। সো যখন আমি এই 4টা ইলেকট্রনাল স্টিকটাকে যখন 0 আধানালা একটা বলের কাছে নিয়ে আসবো, তখন অ্যাকচুয়ালি কি হবে, ধরলাম কিছু ইলেকট্রন হচ্ছে এখানে শিফট করবে। ওকে, শিফট করলো, করার পরে আমার বলের মধ্যেও 2টা ইলেকট্রন চলে আসলো, আমার স্টিকের মধ্যে 2টা ইলেকট্রন থেকে গেল। তাইলে আমার সংরক্ষণশীলতা বলতেছে যে এইখানে আমার যে পরিমাণ ডেল কিউ ছিল সেটা কি হবে, 4 + 0 ইজ ইকুয়াল টু 4। ওকে, এখানে আমার আধানের কোনো চেঞ্জেস হয়নি, সরি, টোটাল কিউ। ওকে, এবং আমার যখন আধানের চেঞ্জ হয়েছে, আমরা কিছু আধান শিফট করে ফেলছি এবং এটা একটা সিস্টেমের মধ্যে আছে। দেখো এই যে এই বক্সটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, সো এই বক্সটা কিন্তু চেঞ্জ হয়নি, সিস্টেমের মধ্যে আছে। তাইলে আমার কিউ থাকবে কত পরিমাণ, আমার থাকবে 2, যেটা স্টিকে, এবং আমাদের বলের কত ছিল 2, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 4। তাইলে আমাকে সংরক্ষণশীলতা সূত্র বলতেছে যে যখন তুমি পরিমাপযোগ্য একটা জিনিস একটা সিস্টেমের মধ্যে রেখে দিছো, তখন তাদের মধ্যে যা কিছু হচ্ছে হোক, কিন্তু সবগুলার যোগফল সবসময় তোমাকে একটা সেম ভ্যালু দিবে। ওকে, এখন আসো আমরা হচ্ছে ইলেকট্রিক ফোর্সের দুনিয়ায় চলে যাব। তো ইলেকট্রিক ফোর্স পড়ে আজকে মোটামুটি আমরা হচ্ছে একটা ছোট্ট ব্রেক নিব, ঠিক আছে? এর পরের দিন আমরা হচ্ছে কুলম্বস লতে যাব, এরপরে কুলম্বস ল থেকে কিছু প্রবলেম সলভ করব, এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকসে চলে যাব। ওকে, আমরা ছোট ছোট ভিডিও দিব যেন তোমরা হচ্ছে একদিন দেখে শেষ করে ফেলতে পারো। তো ইলেকট্রিক ফোর্স ইজ এ ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন। এটা কি একটা ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন? ওকে, কাদের মধ্যে? বিটুইন চার্জ পার্টিকেল কজিং অ্যাট্রাকশন বিটুইন অপোজিট চার্জেস, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ আছে সেই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রিক ফোর্স। অ্যান্ড রিপালশন বিটুইন লাইক চার্জেস, অর্থাৎ যদি সেম চার্জ হয় তাহলে হচ্ছে বিকর্ষণ করবে, আর যদি ডিফারেন্ট চার্জ হয় তাহলে তাদেরকে আকর্ষণ করবে। ওকে, তো বলে দিছে যে when two charged bodies are brought together, যখন দুইটা চার্জ নিজেদের মধ্যে নিয়ে আসা হবে, তাহলে যদি পজিটিভ আর পজিটিভ থাকে তাহলে এটা রিপালস করবে, অর্থাৎ তোমার বিকর্ষণ করবে। যদি নেগেটিভ নেগেটিভ হয় সেই ক্ষেত্রেও বিকর্ষণ করবে, আর যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ লেটস সে আমি একটা চার্জ নিয়ে আসছি যেটা হচ্ছে একটা প্লাস চার্জ। ওকে, এবং আমি আরো একটা চার্জ তার ঠিক পাশে নিয়ে আসছি, এটাও প্লাস চার্জ। তাহলে তারা কি করবে, এ কে ঠেলা দিবে, এ কে ঠেলা দিবে, এবং দুইজনই ধীরে ধীরে দূরে সরে যাবে এবং বিকর্ষণ করবে। ওকে, যদি আমি হচ্ছে একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি এবং আরেকটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, তাহলে তারা কি করবে, নিজেদেরকে দূরে ঠেলে দিবে, অর্থাৎ বিকর্ষণ করবে, একজন আরেকজনকে চাবে না। কিন্তু যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি এবং একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, তখন কি হবে, তখন হবে যে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুইজন দুইজনকে হচ্ছে আকর্ষণ করবে। ওকে, বোঝা গেছে? এটাই হচ্ছে এখানে বলা আছে। সো এখান থেকে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, এই জিনিসটা ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এক্সটেন্ডস অ্যাওয়ে ফ্রম পজিটিভ। দ্যাটস মিন, আমরা একটু আগে দেখলাম যে দুইটা চার্জ একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। সো এখানে আসার আগে আমার আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? লেটস সে আমি এখানে একটা পজিটিভ চার্জ রাখছি। ওকে, তো এই পজিটিভ চার্জের একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেই এরিয়া পর্যন্ত সে তার ক্ষমতা দেখাইতে পারবে। ওকে, সো ধরে নিলাম এটা হচ্ছে এই পজিটিভ চার্জের জন্য এরিয়া। এর বাইরে যদি আমি কোনো একটা পজিটিভ চার্জকে রাখি তাহলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছু হবে না। কিন্তু এই মামাটাকে যদি আমি এটার ভিতরে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি করবে, এ হচ্ছে একে বিকর্ষণ করা শুরু করবে, যে তোমাকে লাগবে না, তুমি বাইরে চলে যাও। ওকে, সেম ভাবে প্রত্যেকটা চার্জের নেগেটিভের জন্য একটা হচ্ছে এরকম
ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, সো ধরে নিলাম এটা হচ্ছে নেগেটিভের ইলেকট্রন ফিল্ড। এখন এই পজিটিভ চার্জটাকে যদি এই ইলেকট্রনের ভিতরে নিয়ে আসি, তাহলে সে কি করবে? এদিকে টান দিবে। ওকে, তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কিভাবে টান দিচ্ছে, কিভাবে যাবে এবং এদের ফিল্ডটা কিরকম হবে, সেটা নিয়েই কথা বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনে। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড লাইন এক্সটেন্স অ্যাওয়ে ফ্রম পজিটিভ, অর্থাৎ পজিটিভ থেকে লাইন সবসময় বের হবে অ্যান্ড টুয়ার্ড নেগেটিভ চার্জেস, এবং নেগেটিভ চার্জের দিকে যাবে। ওকে, তাহলে দেখো আমার কাছে একটা পজিটিভ চার্জ ছিল, সেখান থেকে লাইনগুলো হচ্ছে বের হচ্ছে। ওকে, লাইনগুলো বের হচ্ছে, এবং একটা নেগেটিভ চার্জ আছে যার দিকে লাইনগুলো ঢুকে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের থিওরি থেকে একটা কোশ্চেন আসে যে ইলেকট্রিক ফিল্ড লাইন কিভাবে কাজ করতেছে এটা দেখো। ওকে, সো তোমাকে বলে দিলাম যে ভাইয়া তোমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। ওকে, আচ্ছা নেগেটিভ চার্জটাকে লাল দিয়ে দেখ, নেগেটিভ চার্জ আছে। এখন তাদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডের লাইন দেখো। সো আমরা কি জানি? আমরা জানি যে পজিটিভ থেকে চার্জ সবসময় বের হয়, দিক বের হয়। তাহলে বের হইলো, বের হইলো, বের হইলো, এরকম 4 থেকে 5টা বা 7টা 8টা যতটুকু পারো, বেশি লাগে না, অল্প কিছু দেখাইলেই হয়। সো পজিটিভ থেকে বের হচ্ছে, নেগেটিভের দিকে কি হবে? নেগেটিভের দিকে ঢুকবে। ওকে, সো এদিকে ঢুকতেছে, এদিকে ঢুকতেছে, এদিকে ঢুকতেছে। ওকে, এরকম করে গেল। তাহলে আমাদের ফোর্স লাইনটা কেমন হচ্ছে? আমাদের ফোর্স লাইনটা হচ্ছে এমন যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। ওকে, আমাদের ফোর্স লাইনটা কিরকম হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, 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 এবং বাকিগুলা সব বাইরের দিকে চলে যাচ্ছে। ওকে, কারণ এত ইলেকট্রিক ফোর্স হচ্ছে সব থেকে কম পাওয়ারফুল ফোর্স। ওকে, সো এটা অ্যাকচুয়ালি খুব বেশি বড় ক্ষেত্রে কাজ করে না। তাইলে আমাদের ফাইনাল চিত্রটা দেখতে কিরকম হবে? আমাদের ফাইনাল চিত্রটা দেখতে এরকম হবে যে আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, এখান থেকে চার্জ বের হয়ে এইভাবে এটার ভিতরে ঢুকবে। ওকে, 2টা বা 3টা এরকম করে ঢুকবে, এবং বাকিগুলা এইরকম হবে। ওকে, সো এতটুকুই আর্ট করলে আমাদের পরীক্ষার খাতায় 2 মার্কস দিবে। এখন তোমাকে আমি বললাম যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ নাই, তোমার কাছে 2টা পজিটিভ চার্জ আছে, এখানেও একটা পজিটিভ চার্জ আছে, এখানেও একটা পজিটিভ চার্জ আছে। তাইলে তুমি কি করবা? তাইলে এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, এরকম হচ্ছে একটা লাইন ক্রিয়েট হবে। ওকে, এইরকম লাইন আমরা জানি। তো এখন একটা জিনিস দেখো, যে এও বের করতেছে, এও বের করতেছে, তার মানে দুইজনই বিকর্ষণ করতেছে, তাইলে লাইনটা একটু এইভাবে বেঁকে যাবে। ওকে, তো এখান থেকে যে ফিল্ড গুলো আসবে এইভাবে বেঁকে যাবে। ওকে, এইভাবে বেঁকে যাবে, এবং বাকিগুলো সব ঠিক থাকবে। ওকে, তাহলে এইটা বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। ওকে, সো আমাদের ফাইনালি যে জিনিসটা হবে, আমাদের গ্রাফটা দেখতে, মানে ছবিটা দেখতে এমন হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল পিকচার। এটা কখন? যখন দুইটাই পজিটিভ চার্জ। ওকে, আর এটা কখন? একটা পজিটিভ একটা নেগেটিভ, 1 পজিটিভ প্লাস 1 নেগেটিভ। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের থিওরি বেসড একটা কনসেপ্ট ছিল। তো চলো এখন হচ্ছে আমরা আমাদের মেইন টপিকস কুলম্বস লতে যাই। তো যারা এখন আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করো নাই, আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করে ফেলবা, কারণ আমাদের প্রিমিয়াম ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা কুলম্বস ল নিয়ে কথাবার্তা বলবো। Coulomb's law states that the electrostatic force between two stationary charged particles is directly proportional to the product of their charges and inversely proportional to the square of the distance. অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলি, তাইলে যদি দুইটা চার্জ
আমরা রাখি এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি ডি হয় এবং এটা যদি Q1 পরিমাণ চার্জ, এটা যদি Q2 পরিমাণ চার্জ হয়, তাহলে আমাকে বলছে যে কুলম্ব ফোর্সটা হবে যে দুইটা কুলম্বস ল। প্রথমটাকে কি বলছে দেখো, টু স্টেশনারি চার্জ পার্টিকেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2, এবং পরের বার কি বলছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স, অর্থাৎ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন এই দুটাকে যদি আমরা কম্বাইন করে ফেলি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, এবং এই প্রপোর্শনাল সাইনটা যদি আমরা তুলে দেই, তাহলে আমরা জানি এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট আসে, যেটা হচ্ছে K, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবং আমাদের এই K এর ভ্যালু কত, K এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹। ওকে, এগুলো আমরা হচ্ছে দেখে আসছি। সো এটাই হচ্ছে কুলম্বস ল। তো কুলম্বস ল এর বেসিক কিছু প্রপার্টিজ আছে। আচ্ছা, এর আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রন চার্জ, ইলেকট্রন চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ওকে, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর কত। ওকে, সো ইলেকট্রনের ভর অর্থাৎ মাস, আমাদের ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওকে, এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই দুটা জিনিস দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এখন আমরা কিছু বেসিক প্রপার্টিজ দেখি। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে পড়াশোনা করতেছি, তো ইলেকট্রোস্ট্যাটিকের বেসিক প্রপার্টিজ কি, ফার্স্টে হচ্ছে লাইক চার্জ রিপালস, অর্থাৎ একই চার্জ দুজনকে বিকর্ষণ করবে এবং অপোজিট চার্জ দুজনকে আকর্ষণ করবে। এটা হচ্ছে আমাদের থিওরিতে আসতে পারে। ওকে, থিওরিতে আসতে পারে। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ইলেকট্রিক চার্জেস ইন এনি ক্লোজ সিস্টেম, যদি কোনো ক্লোজ সিস্টেম থাকে তাহলে তাদের যে সাম হবে ইলেকট্রিক চার্জেস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনজারভেশন থিওরাম। আমরা কনজারভেশন থিওরামে অলরেডি দেখে আসছি যে কি হয় কনজারভেশন থিওরামে, যে আমার আগে যদি চার্জ থাকে 4টা এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যদি শিফট হয়ে যায় তাহলে আমার চার্জ থাকবে 4টা, এটা বলেছে। ওকে, এরপরে আমাকে বলতে, দ্য ম্যাগনিটিউড অফ চার্জ অফ এন ইলেকট্রন অর প্রোটন ইজ ন্যাচারাল ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, তার মানে হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, আমার ইলেকট্রনের ভর, আমার প্রোটনের চার্জ, আমার প্রোটনের ভর, এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, এগুলো কখনো চেঞ্জ হবে না। ওকে, এরপরে বলতে, দ্য ইলেকট্রিক ফোর্স অন এ চার্জ অবজেক্ট ইজ এক্সার্টেড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড বাই আদার চার্জ অবজেক্ট, অর্থাৎ আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি করছিল, যে তারা হচ্ছে নিজেদের একটা বাউন্ডারি ক্রিয়েট করছিল। ওকে, এই বাউন্ডারিটাতে কি হয়েছিল, এদের বাইরে সে নিজেকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। এই বাউন্ডারির ভিতরে যদি কেউ আসে সেই ক্ষেত্রে হচ্ছে এইটা আসে। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের বেসিক প্রপার্টি, এই হচ্ছে টোটাল 4টা বেসিক প্রপার্টি। ওকে, তো এখন তোমাকে বলতে, এখন হচ্ছে আমরা দুইটা ম্যাথ করি। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সব ক্লিয়ার, রাইট? তো যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্টলি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবো। আমাদের কোর্সে জয়েন করার পরে দেখবো ফার্স্টে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে প্রিমিয়াম ব্যাচের জন্য। ওকে, ওই প্রিমিয়াম ব্যাচে হচ্ছে জয়েন করে ফেলবো। তো বলতে, এ পজিটিভ চার্জ এত কুলম এত মিটার অ্যাওয়ে ফ্রম এ সেকেন্ড পজিটিভ চার্জ এত কুলম, ক্যালকুলেট দ্য ফোর্স বিটুইন দেম। তাইলে আমাকে Q1 দেওয়া আছে, Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10⁶ কুলম। ওকে, আমাকে Q2 দেওয়া আছে, Q2 এর ভ্যালু কত, 4 ইন্টু 10⁶ কুলম, এবং আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত দেওয়া আছে, 0.04 মিটার। তাদের মধ্যে ফোর্স কত হবে, F ইজ ইকুয়াল টু K
9 into 10 to the power 9 into 6 into 10 to the power 6 into 4 into 10 to the power 6 divided by 0.04 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমার ভ্যালু কত আসবে আমরা ক্যালকুলেট করে দেখি যে 9 into 10 to the power 9, 9 into 10 to the power 9 into 6 into 10 to the power 6 into 4 into 10 to the power 6 divided by 0.04 স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা ইলেকট্রিক ফোর্সটা পাবো হচ্ছে 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 26। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তোমরা একটু চেক করে নিও। ওকে, এরপরে আসো, এরপরে একটা প্রবলেম বলছে এ নিউক্লিয়াস ইজ অ্যান আয়রন অ্যাটম। দ্য নিউক্লিয়াস ইজ অ্যান আয়রন অ্যাটম। আয়রন অ্যাটমের একটা নিউক্লিয়াস আছে যেটার রেডিয়াস হচ্ছে এত মিটার, অর্থাৎ আর অথবা ডি হচ্ছে এত মিটার, এবং এখানে কয়টা আছে 26টা প্রোটন আছে, 26 প্রোটন। তো আমরা জানি দুইটা 26টা প্রোটন আছে। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিপালসিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু প্রোটন দ্যাট আর সেপারেটেড অ্যাটম। তাহলে তোমাকে বলছে দুইটা প্রোটন আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, যে মধ্যবর্তী ডিস্টেন্সটা কত 2 ইন্টু 10 ইনভার্স 15। তাহলে আমরা জানি প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 19। ওকে, ওকে, সরি 1 পয়েন্ট একটু ভুল লিখছি, এটা হচ্ছে 1.602 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ওকে, তাইলে এখন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বা কুলম্ব ফোর্সটা কত হবে? কি ফোর্সে তারা একজন আরেকজনকে আকর্ষণ করবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, যেটা কে এর ভ্যালু, ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 স্কয়ার, এবং দুটার মধ্যবর্তী দূরত্ব কত 2 ইন্টু 10 ইনভার্স 15 হোল স্কয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার ক্যালকুলেট আসবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 স্কয়ার, 19 স্কয়ার divided by 2 into 10 inverse 15, 10 inverse 15 স্কয়ার, অর্থাৎ 57.9। একটু চেক করে নিও। ওকে, এখন তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে which force is stronger between two proton, electrostatic force or gravitational force? Justify your answer. আমরা দেখছি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ এফ ই, এফ এর ভ্যালু কত আছে 57.9 নিউটন। ওকে, এবং আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ এফ জি, এফ জি সমান আমরা কি জানতাম? এফ জি সমান জানতাম হচ্ছে কে ইন্টু Q1 Q2 অর্থাৎ M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, রাইট? এটাও আমরা জানতাম, কিন্তু এখানে কে এর ভ্যালুটা কত থাকতো? আচ্ছা, এটা তো কিউ না, এটা তো হচ্ছে এম হবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আমরা মাস দিয়ে নির্ণয় করি। তাইলে M1 M2 ডিভাইড বাই ডি স্কয়ার, এবং এখানে আমাদের কে এর ভ্যালুটা কত 9.11 ইন্টু 10 ইনভার্স 23, রাইট? তো এখান থেকে হচ্ছে আমরা এফ জি বের করে ফেলবো। তো প্রোটনের চার্জ আমরা জানি, আমাদের এটা কত হবে 9.11 ইন্টু 10 ইনভার্স 23 ইন্টু আমাদের ভর কত,
আমাদের প্রোটনের ভর ও সরি, একটু ভুল বলছি। সেটা হচ্ছে যে আমাদের এফ জি সমান আমরা কি পাবো? এফ জি সমান পাবো কে ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10^11। ওকে, আর আমাদের প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.673, অর্থাৎ এম হচ্ছে আমাদের কত? 1.673 ইন্টু 10^27। ওকে, তাহলে আমাদের এফ জি এখান থেকে পাবো। এরপর আমরা কম্পেয়ার করে দেখব যে এফ জি বড় নাকি হচ্ছে আমাদের এফ ই বড়। তো যেটা বড় হবে সেটা, তো সবসময় মাথায় রাখবা যে এফ জি সবসময় এফ ই এর থেকে বড় হবে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে বড়। ঠিক আছে, এরপরে যেটা আছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অলরেডি তোমাদেরকে দেখাই ফেলছি। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড ওই যে একটু আগে বললাম যে একটা চার্জের একটা নির্দিষ্ট সারাউন্ডিং এরিয়া আছে, যে সারাউন্ডিং এরিয়াতে সেটার প্রভাব বিস্তার করে। দেখো এখানেই বলছে যে এ চার্জ হ্যাজ অ্যান ইফেক্ট ইটস সারাউন্ডিং দ্য এরিয়া হোয়ার ইট হ্যাজ অ্যান ইফেক্ট জেনারেলি কল্ড ইলেকট্রিক ফিল্ড। If any other charges enters that area, it feels an electric coulomb force. Okay, electrostatic coulomb force, অর্থাৎ কুলম্ব ফোর্সের মতো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তো এখানে আমরা ফোর্স অফ ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স সেটাকে আমরা এফ ই লিখি। এফ ই সমান হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, ওকে, বা আমরা এই ইলেকট্রিক ফিল্ডে যদি 1 ইউনিট চার্জ নিয়ে আসি তাহলে আমরা দেখব যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যেটা সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। ওকে, ইলেকট্রিক ফিল্ড আমাকে কি বলে যে অসীম দূরত্ব থেকে আমি যদি একটা 1 কুলম্ব চার্জকে আমি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসি, তাইলে আমার কি পরিমাণ শক্তি ব্যয় হবে, অথবা আমরা কি পরিমাণ কাজ করব, কি পরিমাণ ফোর্স লাগবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফোর্স। ওকে, সো ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ড ফোর্সের ফর্মুলা হচ্ছে আমাদের কি ছিল, যে এফ ইজ ইকুয়াল টু কুলম্বস ল থেকে আমরা যেটা দেখছি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে প্রপোর্শনাল, রাইট? সো এখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আসি, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আসলে অনেকগুলো সূত্র চলে আসবে, যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রুফ করে 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 দেখব। সো আপাতত আমরা যেটা মাথায় রাখবো যে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমি একটা 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এখানে এফ মানে হচ্ছে ইলেকট্রিক ফোর্স। ওকে, এটা মানে কি? ইলেকট্রিক ফোর্স। আর কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ, কত চার্জ আনতেছি। ওকে, আর আমাদের এখানে ই মানে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ভোল্ট। ওকে, মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে তো আমরা একটা হচ্ছে ইলেকট্রিসিটিকে আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আনতেছি, ঠিক আছে, তাহলে সে কি পরিমাণ হচ্ছে ফোর্স ফিল করবে বা কি পরিমাণের হচ্ছে ভোল্টেজের চেঞ্জ হবে সেটাকে আমরা হচ্ছে ই বলে থাকি। ওকে, সো এই হচ্ছে, আর এটার ভিতরে আমাদের কি পরিমাণ কাজ করতে হয়? আমাদেরকে কাজ করতে হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ডেল ভি। ওকে, এই দুইটা জিনিস আপাতত মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের টোটাল কথাবার্তা,
ঠিক আছে। সো আমরা আজকে কি কি দেখছি, আমরা আজকে প্রথম থেকে যদি দেখি, আমরা হচ্ছে আজকে লব্ধির দিক নির্ণয় গুলো দেখছি। এরপরে আমরা হচ্ছে একাধিক ভেক্টর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে নর্মাল লব্ধি সিস্টেম কি প্রবলেম ফেস করি এটা দেখছি। এরপরে আমরা হচ্ছে লামিস থিওরাম দেখছি। লামিস থিওরামে আমরা কি করছি, সবগুলাকে হচ্ছে কজ সাইনে কনভার্ট করে নিয়ে হচ্ছে বের করে ফেলছি। এরপরে আমরা দেখছি হচ্ছে ত্রিভুজ নিয়ে একটু 2-3 লাইন। এরপরে কনজারভেশন থিওরাম দেখছি। কনজারভেশন থিওরামে কি বলছে যে আমার একটা ক্লোজ সিস্টেমের জন্য আগে যে পরিমাণ চার্জ ছিল পরেও সেম পরিমাণ চার্জ আমরা পাবো। এরপরে ইলেকট্রিক ফোর্সে আমরা কি দেখছি, ইলেকট্রিক ফোর্সে যে পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ নিজেদেরকে হচ্ছে বিকর্ষণ করবে, রাইট? আর অন্য বিপরীত হইলে সেটা হচ্ছে অ্যাট্রাক্ট করবে এবং এর একটা ফিল্ড আছে যে ফিল্ডের ভিতরে কাজ করবে। এরপরে আমরা দেখছি কুলম্বস ল কিভাবে কাজ করে। ওকে, এরপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিকের বেশ কিছু আমরা বৈশিষ্ট্য দেখছি। এরপরে দুইটা ম্যাথ সলভ করছি। ওকে, এরপরে ইলেকট্রিক ফিল্ড দেখছি, ইলেকট্রিক ফিল্ড লাইন কিভাবে কাজ করে, কোশ্চেন কিভাবে আসে এবং কিভাবে অ্যান্সার করতে হয়। সো এই হচ্ছে আজকের আমাদের টপিকস। সো আশা করি সবাই টপিক ক্লিয়ার করে ফেলবা। এরপরের দিন আমরা হচ্ছে কুলম্বস ল আর ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাথগুলো আছে, ইলেকট্রিক ফিল্ডের একটু থিওরি বাকি আছে, যে থিওরিটা আমরা নেক্সট দিন দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করব এবং প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলবো, ঠিক আছে? আর যারা এখনো আমাদের কোর্সে এনরোল করো নাই, কোর্সে এনরোল করে ফেলবা। আমাদের কোর্স এনরোলমেন্ট লিঙ্কটা হচ্ছে আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এনরোল করে ফেলে এনরোলে প্রথমেই দেখবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে ফেলবা। ওকে, সো টিল দেন টাটা বাই বাই, সি ইউ। যে কোনো প্রবলেমে নক দিবা ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।